বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে দেখো, এখানে একটা কথা বলা আছে একই চাপের উপর। এখন আমাদেরকে আগে জানতে হবে কি চাপ। আমাদের এখানে জানতে হবে যে বিষয়গুলো, একটা হচ্ছে কি চাপ, এরপরে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এরপরে বলা আছে হচ্ছে কি বৃত্তস্থ কোণ। এই উপপাদ্য সমাধান করতে গেলে, এই উপপাদ্য সম্পর্কে আলোচনা করতে গেলে এই তিনটা বিষয় আগে আমাদেরকে ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। এখন দেখো, এই যে চাপ, চাপ আমরা কোনটাকে বলবো? চাপ কোথা থেকে পাবো? পরিধি থেকে চাপ পাওয়া যাবে। এই পরিধি থেকে আমরা যদি চাপ দেখতে যাই, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি। এটার যদি আমরা একটা বৃত্ত চিন্তা করি, যার কেন্দ্র হচ্ছে ও। এখন এই কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা হচ্ছে কি বৃত্ত। এই বৃত্তের এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে কি পরিধি, অর্থাৎ বৃত্তের পরিধি আমরা পাইলাম। এই পরিধির একটা ক্ষুদ্রতম অংশ, পরিধির একটা অংশকে কি বলা হয়? চাপ বলা হয়। মনে করি এখানে এ একটা বিন্দু, এখানে ধরলাম বি একটা বিন্দু। আমরা এই দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে এ থেকে বি পর্যন্ত এখানে একটা কি পাচ্ছি? আমরা একটা দৈর্ঘ্য পাচ্ছি বা একটা অংশ পাচ্ছি। এই অংশটাকে বলা হচ্ছে কি একটা চাপ। আবার এই দিক দিয়ে যদি চিন্তা করি, যদি এখানে সি ধরি, এ সি বি, তাহলে এই দিকেও একটা কি পাবো? চাপ পাবো। তাহলে এখানে যখন পরিধির উপরে আমরা দুইটা বিন্দু নিব, এই দুইটা বিন্দু আমরা মিলে তাহলে কয়টা চাপ তৈরি করতেছে? দুই পাশে দুইটা চাপ তৈরি করতেছে। একটা হচ্ছে কি এ সি বি, এইদিকে একটা চাপ, আবার এ বি এইদিকে একটা চাপ। এখন এই দুইটা চাপের মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য? এখানে দেখো এ বি, অর্থাৎ এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, এই চাপটার দৈর্ঘ্য যতটুকু, এ সি বি এই চাপটার দৈর্ঘ্য দেখো এর থেকে কি আছে? বেশি আছে। অর্থাৎ একটা ছোট পাচ্ছি আর একটা অংশ কি পাচ্ছি? বড় পাচ্ছি। এই যে ছোট যে অংশটা থাকবে, এই ছোট চাপ এটাকে বলা হবে কি উপচাপ, এবং বড় যে চাপটা পাওয়া যাবে, অর্থাৎ বড় অংশ যেটা পাওয়া যাবে, এই বড় অংশটাকে বলা হচ্ছে অধিচাপ। উপচাপ এবং অধিচাপ এই দুইটা মিলে আমরা পাবো কি পরিধি। এখন দেখো, এই যে উপচাপ এবং অধিচাপ একে অপরকে কি বলা হয়? অনুবন্ধী চাপ। এখন এই যে অনুবন্ধী যদি আমরা বলি এ বি, এই চাপের অনুবন্ধী চাপ কোনটি? তাহলে কি হবে? এ সি বি। আবার যদি আমরা বলি এ সি বি এটার অনুবন্ধী চাপ কি? তাহলে কি হবে? এ বি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? অনুবন্ধী চাপ পাচ্ছি। এখানে তাহলে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে কি উপচাপ আর একটা হচ্ছে কি অধিচাপ। এই উপচাপ এবং অধিচাপ এই দুটা জিনিস থেকে, অর্থাৎ এই দুটা বিষয় থেকে অবজেক্টিভ প্রশ্ন করা হয়। অতএব তোমাদের এই জিনিসটা ভালো করে জানতে হবে। এখন দেখো, আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে জানবো। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আমরা কোনটাকে বলবো এবং বৃত্তস্থ কোণ আমরা কোনটাকে বলবো, এই বিষয়গুলো আমরা এখন জানবো। কেন্দ্রস্থ কোণ যখন আমরা চিন্তা করব, এখানে কেন্দ্র যদি আমরা ধরি ও এ এটা যোগ করলাম এবং ও বি যোগ করলাম। এখন এ ও বি এটা একটা কি পাচ্ছি? কোণ পাচ্ছি। এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে কোনটা? ও বিন্দু। আমরা তাহলে কেন্দ্রস্থ কোণ যেটা থাকবে, এই কেন্দ্রস্থ কোণ সম্পর্কে আমরা তাহলে এভাবে বলতে পারি, একটি কোণের শীর্ষবিন্দু যখন কেন্দ্রের মধ্যে অবস্থান করে, একটি কোণের শীর্ষবিন্দু যখন কোথায় অবস্থান করবে? কেন্দ্রের মধ্যে অবস্থান করবে। যখন কেন্দ্রের মধ্যে অবস্থান করে, তখন ওই কোণটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং বৃত্তস্থ কোণ যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে আমরা এভাবে চিন্তা করব, একটা কোণের, আমরা সহজভাবে যদি বুঝতে চাই, একটা কোণের শীর্ষবিন্দু কোথায় থাকবে? বৃত্তের উপরে অবস্থান করবে। তাহলে বৃত্তের উপরে যদি অবস্থান করে, আমরা যদি এখানে একটা সি বিন্দু ধরে নিই, এবার দেখো এ সি এবং বি সি যদি আমরা যোগ করি, তাহলে এ সি বি এটা পাবো একটা কি কোণ। এ সি বি এই কোণের শীর্ষবিন্দু তাহলে কোনটা? সি। তাহলে সি বিন্দু কোথায় অবস্থান করে? তাহলে কি পাচ্ছি আমরা? পরিধির উপরে বা পরিধির মধ্যে, অথবা কি বৃত্তের উপরে অবস্থান করে। যদি একটা কোণের শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থান করে, ওই কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। ওই কোণটাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ। আর একটা কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রের মধ্যে অবস্থান করে, এই কোণটাকে কি কোণ বলবো? আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। এখন আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে হবে যে
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা দ্বারা আমরা কি বুঝবো? যদি আমরা এই কোণটাকে ধরি 30 ডিগ্রি, তাহলে বুঝতে হবে এই কোণটা হবে কি 60 ডিগ্রি। আমরা এটাকে এভাবেও বলতে পারি, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারবো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কত আছে? এখানে 60 ডিগ্রি, আর এখানে বৃত্তস্থ কোণ কত আছে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি দ্বিগুণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখানে 30 ডিগ্রি হচ্ছে কি বৃত্তস্থ কোণ, আর এখানে 60 ডিগ্রি এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। এখন আমরা এটাকে আবার এভাবে বলতে পারি যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে 60 ডিগ্রি, এর অর্ধেক তাহলে কত পাচ্ছি আমরা? 30 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রি এই কোণটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। এভাবে আমরা বলতে পারি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখন আমাদেরকে এই জিনিসটাই প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দরা দেখো, খুবই সহজ, আমরা এটা খুবই সহজভাবে প্রমাণ করব। কিভাবে দেখো এটাকে আমরা প্রমাণ করতে পারি? এখানে OC আমরা যোগ করব, OC যোগ করি এবং এটাকে D পর্যন্ত বর্ধিত করি। বিশেষ নির্বাচন আমরা যেটা লিখব, বিশেষ নির্বাচনের মধ্যে আমাদেরকে লিখতে হবে ও কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তের কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB। প্রমাণ করতে হবে যে আমাদেরকে এভাবে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে আমরা কি প্রমাণ করব? যে কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখানে পাচ্ছি বৃত্তস্থ কোণ হচ্ছে ACB আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি AOB। কেন্দ্রস্থ কোণ অর্থাৎ AOB এই কোণটা কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে বৃত্তস্থ কোণ কোনটি? ACB। এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, কোণ ACB। এই কোণটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ এবং এই কোণটার দ্বিগুণ হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে AOB ইকুয়াল টু কোণ ACB। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচনের মধ্যে আমরা যেটা লিখব এতটুকু আমরা লিখতে পারি। এবার আমরা অঙ্কন লিখব। এখন এই অঙ্কন হচ্ছে আমরা চিত্র, যে বিশেষ নির্বাচনের মধ্যে আমরা যে চিত্র অঙ্কন করলাম, এই চিত্রে অতিরিক্ত আমরা কোনো কিছু যোগ করছি কিনা এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে OC এই দুটা বিন্দু আগে আমরা কি করছি? যোগ করে নিলাম। এই যে যোগ যে করে নিলাম, এটা আমাদের কি লিখতে হবে? অঙ্কনের মধ্যে লিখতে হবে। আমরা অঙ্কনের মধ্যে লিখতে পারি OC যোগ করি। এবার দেখো এই OC এই OC এই বাহুটাকে আমরা কি করি? D পর্যন্ত বর্ধিত করি। এটাকে এভাবে লিখতে হবে OC কে D পর্যন্ত বর্ধিত করি। এ পর্যন্ত আমরা অঙ্কনের মধ্যে লিখব। এবারে চলে আসি আমরা প্রমাণ। দেখো প্রমাণের মধ্যে আমরা কিভাবে লিখব? বইয়ে দেখো তোমাদের ধাপ করে দেয়া আছে, ধাপ যথার্থতা এভাবেও আমরা লিখতে পারি, অথবা সরাসরি আমরা এভাবে লিখতে পারবো। প্রমাণ 1 নম্বর ধাপ যদি আমরা লক্ষ্য করি, 1 নম্বর ধাপে আমরা কি লিখতে পারি? এখানে দেখো OC যখন আমরা যোগ করি, এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়। একটা ত্রিভুজ হচ্ছে OCA আর একটা ত্রিভুজ হচ্ছে OBC। এই যে দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো OA এবং OB সমান, OA এবং OB সমান। এরপরে OA OB এবং OC কি আছে? সমান আছে। এখানে OA এবং OC যদি সমান হয়, কারণ হচ্ছে কেন সমান? তার কারণ হচ্ছে OA এবং OC দুইটাই হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। OA এটা একটা ব্যাসার্ধ, OC এটা একটা ব্যাসার্ধ। এখন দেখো এই যে দুইটা যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ দুইটা দেখো তো একটা ত্রিভুজের বাহু হিসাবে আছে। সেই ত্রিভুজ হচ্ছে কি AOC, এই ত্রিভুজের বাহু হিসাবে আছে। এখন এই যে ত্রিভুজের বাহু হিসাবে আছে, আমরা তাহলে এটাকে এভাবে লিখতে পারবো AOC ত্রিভুজে OA ইকুয়াল OC। আমরা সাইড নোট অর্থাৎ যথার্থতার মধ্যে লিখব যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু
একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা এতটুকু সাইড নোট করে দিতে পারি। আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। ও এ এবং ওসি যেহেতু সমান, তাহলে ও সি এটার বিপরীত কোণ হচ্ছে এই কোণ, আবার ও এ এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এই কোণ। অর্থাৎ এখানে পাচ্ছি আমরা ও সি এ আর ও এ সি, এই কোণ দুটা কি হবে? পরস্পর সমান। আমরা লিখব অতএব কোণ ও সি এ ইকুয়াল কোণ ও এ সি। যদি এখানে সাইড নোট করতে চাই, আমরা লিখতে পারবো সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। আমরা এতটুকু লিখতে পারবো। এরপর চলে আসি আমরা 2 নম্বর ধাপ। এবার 2 নম্বর ধাপের মধ্যে দেখো ও বি সি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এখন লক্ষ্য করো ও সি আর ও বি এই দুটো হচ্ছে কি? একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা লিখতে পারি ত্রিভুজ ও বি সি এ ও বি ইকুয়াল ও সি। আমরা সাইড নোট করে দিব যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখো ও বি ইকুয়াল যদি ও সি হয়, ও বি এই বাহুর বিপরীত কোণ হচ্ছে ও সি বি, এই কোণটা। এবার দেখো আবার ও সি এই বাহুর বিপরীত কোণ হচ্ছে ও বি সি, অর্থাৎ এই কোণ। এখানে ও সি বি আর ও বি সি এই কোণ দুটা কি হবে? পরস্পর সমান হবে। আমরা তাহলে লিখতে পারবো অতএব কোণ ও সি বি ইকুয়াল কোণ ও বি সি। আমরা এখানেও সাইড নোট করতে পারবো সমান সমান বাহুর বিপরীত কোণ কি? পরস্পর সমান। এখানে আমরা এইভাবে লিখতে পারবো সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। আচ্ছা, এখন আমরা এতটুকু সিদ্ধান্ত নিতে পারি। এখন এরপরে লক্ষ্য করি আমাদেরকে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে আসতে হবে। এখন আমরা যদি চিন্তা করি আমরা কোন কোণের সমান করে নিব, কোন কোণটা আমাদেরকে নিয়ে আলোচনা করতে হবে, কোন কোণটা কোন কোণের সমান আমরা লিখবো, কখন লিখবো, কিভাবে লিখবো, আমাদেরকে লক্ষ্য করতে হবে কি প্রমাণ করতে হবে? কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক। এখন সম্পর্কটা কি? কে কার দ্বিগুণ, কে কার অর্ধেক। এখন এই সম্পর্কটা যদি আমরা প্রমাণ করতে যাই, সেটা কিসের মধ্যে? বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে। এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। এখন লক্ষ্য করে দেখো এ ও বি এই কোণের মধ্যে দুইটা কোণ আছে। একটা হচ্ছে এ ও ডি এই কোণ, আবার এখানে বি ও ডি এটা একটা কোণ। এই দুইটা কোণ মিলে আমরা পাচ্ছি এ ও বি কোণ। এখন এই যে এ ও বি কোণের মধ্যে আমরা কয়টা কোণ পাচ্ছি? দুইটা কোণ পাচ্ছি। একটু লক্ষ্য করে দেখো এ ও ডি এই কোণটা হচ্ছে এ সি ও এই ত্রিভুজের বহিস্থ কোণ। আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে কি? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এখানে এই কোণটা হচ্ছে কি? এ ও সি কোণের, এ ও সি ত্রিভুজের বহিস্থ কোণ। এই কোণটা কার সমান হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন এটার বহিস্থ কোণ যদি হয়, এটা বিপরীত অন্তস্থ কোণ, তাহলে কোণ দুইটা হবে, সেটা আমাদেরকে লক্ষ্য করো। এখন যে কোণটা বহিস্থ হবে ওই কোণটার সাথে যে কোণটা থাকবে এই কোণটা আমরা বাদ দিব। সহজভাবে আমরা চিনবো যেভাবে আর কি। এখন এটা যেহেতু বহিস্থ কোণ, এর সাথে দেখো এই কোণটা আছে, তাহলে আমরা কি করব? এই কোণটাকে বাদ দিব। দেখো এই কোণটাকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে এ ও সি ত্রিভুজের মধ্যে যে তিনটা কোণ আছে, একটা কোণ বাদ দিয়ে দিলাম, আর আছে কি? দুইটা কোণ। যে দুইটা কোণ থাকবে ওই কোণ দুইটা যোগফলের সমান হবে। কার সমান? বহিস্থ কোণের সমান। আমরা এখন তাহলে এটাকে এভাবে লিখতে পারি এ ও ডি এটা একটা কি? বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ কার সমান? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপের মধ্যে আমরা লিখব কোণ এ ও ডি ইকুয়াল কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ। সাইড নোট করবো আমরা কি? বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বহিস্থ কোণ বিপরীত
অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সমষ্টির সমান আমরা এটাকে এভাবে সাইড নোট করে দিতে পারি। এখন দেখো এ ও ডি এই কোণটা আমরা ঠিক রাখি। এবার দেখো ও এ সি দেখো 1 নম্বর ধাপের মধ্যে আমরা দেখালাম যে ও এ সি এই কোণটা কার সমান? ও সি এ এর সমান। এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণের পরিবর্তে অর্থাৎ ও এ সি এই কোণটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ও সি এ। এখানে ও সি এ এটা ঠিক রাখি। কোণ এ ও ডি ইকুয়াল, দেখো দুইটা একই কোণ, তাহলে আমরা যোগ করতে পারি। যোগ করলে আমরা কি লিখতে পারি? 2 কোণ ও সি এ। এটা তোমরা 1 নম্বর সমীকরণ ধরতে পারো। এবারে 4 নম্বর ধাপ। দেখো 4 নম্বর ধাপের মধ্যে এখানে বি ও ডি এটা হচ্ছে কি বহিস্থ কোণ। এই কোণটাকে এখন নিতে হবে। তাহলে কোণ বি ও ডি ইকুয়াল, তাহলে এটা যদি বহিস্থ কোণ ধরি তাহলে এটার কি হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কার সমান হবে? তাহলে এই কোণের সমান সাথে এই কোণ আছে, অর্থাৎ বি ও সি এই কোণটাকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে তাহলে কি পাওয়া যাবে? দেখো একটা হচ্ছে কি ও সিবি এই কোণটা পাওয়া যাচ্ছে, আর হচ্ছে ও বি সি এই কোণটা পাওয়া যাচ্ছে। এই দুইটা কোণের সমষ্টির সমান। আমরা তাহলে এটাকে এভাবে লিখতে পারি ও সিবি প্লাস কোণ ও বি সি। সাইড নোট হচ্ছে কি এটাই, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন বি ও ডি এটা ঠিক রাখি। এবার দেখো ও সিবি এটা ঠিক রাখলাম। এটা ঠিক রাখার পরে এবার দেখো ও বিসি দেখো এই কোণটা কার সমান? এই কোণের সমান, অর্থাৎ ও সিবি এর সমান। আমরা তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি? ও সিবি। এখন এটাকে যোগ করে নাও। কোণ বিওডি ইকুয়াল 2 কোণ ও সিবি। এটাকে চাইলে তোমরা 2 নম্বর ধরতে পারো। যদি তোমরা সমীকরণ না দাও কোনো সমস্যা নাই। এখানে দেখো 3 নম্বর ধাপ এবং 4 নম্বর ধাপ এই দুটাকে আমাদের কি করতে হবে? এখন যোগ করতে হবে। এখন 3 নম্বর এবং 4 নম্বর ধাপ যদি আমরা যোগ করি তাহলে কি পাওয়া যায়? আমরা যদি সমীকরণ না ধরি তাহলে আমরা এভাবে লিখবো 3 নম্বর এবং 4 নম্বর ধাপ যোগ করে। আর যদি আমরা সমীকরণ ধরি 1 নম্বর এবং 2 নম্বর, তাহলে সেই ক্ষেত্রে আমাকে 1 যোগ 2 লিখলেই হবে। 1 যোগ 2 করে পাই। দেখো 1 নম্বর এবং 2 নম্বর যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি করতে হবে? বাম দিকের গুলো বাম দিকে যোগ করতে হবে, ডান দিকের গুলো ডান দিকে যোগ করতে হবে। বাম দিকে তাহলে কি আছে? দেখো একটা কোণ আছে এওডি, এখানে কোণ আছে এওডি, এখানে আছে কি বিওডি। তাহলে বাম দিকের গুলো বাম দিকে যোগ করব। দেখো তাতে কি পাওয়া যাবে? কোণ এওডি প্লাস কোণ বিওডি ইকুয়াল, এখানে দেখো এখানে কি আছে? 2 কোণ ওসিএ, এরপরে 2 কোণ ওসিবি, তাহলে প্লাস 2 কোণ ওসিবি। এবার দেখো এওডি এবং বিওডি এই কোণ দুটো যদি আমরা যোগ করি, এওডি বিওডি, এওডি মানে হচ্ছে এই কোণ। এরপরে দেখো বলছে বিওডি মানে হচ্ছে এটা। দেখো এই দুইটা কোণ মিলে আমরা লিখতে পারবো কি এওবি। এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি এওবি ইকুয়াল 2 যদি আমরা কমন নেই তাহলে কি হয়? ওসিএ প্লাস কোণ ওসিবি। এখন এওবি এই কোণটা ঠিক রাখলাম, 2 ঠিক রাখে। এবার দেখো ওসিএ মানে হচ্ছে কি এই কোণ। দেখো এই কোণটা। এখন এই কোণের মধ্যে আবার দেখো ওসিবি মানে হচ্ছে এটা। এই দুইটা কোণ যোগ করলে আমরা কি পাবো? এসিবি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে এসিবি। এখন দেখো এওবি এই কোণটা হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ, এবং এসিবি এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। এখন দেখো এই কেন্দ্রস্থ কোণটা কার সমান? বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। এখন যদি তোমাদেরকে প্রমাণ করতে বলে
প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে তখন আমরা কিভাবে এটাকে প্রমাণ করব? এই 2টাকে শুধু আমরা কি করব, এপাশে ভাগ করে দিব। অর্থাৎ আমরা তাহলে এটাকে এভাবে লিখতে পারবো 2 কোণ ACB ইকুয়াল কোণ AOB। এখন এই 2 পাশে কোন অবস্থা আছে, পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে পারবো ACB ইকুয়াল হাফ কোণ AOB। এখন দেখো ACB এই কোণটা হচ্ছে কি কোণ, বৃত্তস্থ কোণ, এবং AOB এই কোণটা হচ্ছে কি কোণ, কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ এই কোণটা কার অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি, অথবা প্রশ্নের মধ্যে দিতে পারি এটা, অথবা এ পর্যন্ত দিতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এখন 8.2 1 নম্বর প্রশ্নের মধ্যে দেখো, আমরা এই উপপাদ্য 20 সম্পর্কিত, অর্থাৎ উপপাদ্য 20 দিয়ে প্রমাণ করা যায় এই ধরনের যে সমস্যাগুলো আছে, আমরা এখন এইগুলো সমস্যাগুলো সমাধান করব। 8.2 এর মধ্যে দেখো 1 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট একটি ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ AC BD কর্ণদ্বয় E বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে AOB প্লাস কোণ COD ইকুয়াল 2 কোণ AEB। এখানে বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে ABCD এটা একটা হচ্ছে কি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন এই যে চতুর্ভুজ যে আছে, এই চতুর্ভুজের যে কর্ণ দুইটা আছে, এই কর্ণ দুইটা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। এখন এই কেন্দ্র যদি আমরা এটাকে আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটা যদি আমরা বৃত্ত ধরে নিই, এখন এই বৃত্তের ভিতরে কি থাকবে, একটা চতুর্ভুজ থাকবে। এখানে বলা হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি, চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে, 4টি শীর্ষবিন্দু থাকে। অর্থাৎ একটা চতুর্ভুজে যখন 4টা শীর্ষবিন্দুকে স্পর্শ করে যখন কোনো বৃত্ত অঙ্কন করা হবে, তখন ওই চতুর্ভুজটাকে কি বলা হবে, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। অর্থাৎ এই ধরনের একটা আমাদেরকে চতুর্ভুজ আঁকতে হবে, যে চতুর্ভুজের দুইটা কর্ণ পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। আমরা আগে কর্ণ দুইটা এঁকে নিই। এখানে দেখো কোন কোন কর্ণের কথা বলা আছে, AC একটা কর্ণ এবং BD একটা কর্ণ। এটাকে AC একটা কর্ণ ধরলাম, এখানে BD একটা কর্ণ ধরলাম। এই দুইটা কর্ণ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে বলছে কোণ AOB প্লাস কোণ COD ইকুয়াল 2 কোণ AEB। 2 কোণ AEB এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রশ্নের মধ্যে আমাদেরকে এতটুকু প্রমাণ করতে হবে। আমরা প্রমাণের মধ্যে এতটুকু বুঝতে পারলাম প্রশ্নটা। এখন আমাদের কি করতে হবে, বিশেষ নির্বাচন লিখতে হবে। এখন আমরা যদি এটাকে বিশেষ নির্বাচন লিখতে চাই, এখানে বলাই ছিল যে ABCD এটা কি ছিল, একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তের যদি অন্তর্লিখিত চতুর্ভুজ হয়, ABCD দেখো এই অবস্থায় এটা তো চতুর্ভুজ নয়, আমাদের কি করতে হবে, একটা চতুর্ভুজ তৈরি করে নিতে হবে। আমরা এই বিন্দুগুলো তাহলে যোগ করে দেই। এখানে যখন বিন্দুগুলো যোগ করব, দেখো ABCD এটা একটা কি পাবো, চতুর্ভুজ পাবো। এই চতুর্ভুজে যে 4টা শীর্ষবিন্দু আছে ABCD, এই 4টা শীর্ষবিন্দুকে স্পর্শ করে একটা বৃত্ত অঙ্কন করা আছে। এখন দেখো এই যে চতুর্ভুজটা যে আছে, এই চতুর্ভুজের মধ্যে আমাদেরকে প্রমাণ করতে হবে AOB। এখন দেখো AOB এখানে একটা কোণের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোণ দেওয়া নাই। আমাদের কি করতে হবে, একটা কোণ তৈরি করে নিতে হবে। এখন দেখো আমরা যদি এই কোণ তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। কি যোগ করব, দেখো AO এটা যোগ করলাম, OB এটাও যোগ করলাম। তাহলে এখানে বলা আছে AOB কোণ। দেখো এখন আমরা এখানে কি পাচ্ছি, AOB একটা কোণ পাচ্ছি। এরপরে আবার বলা আছে COD। যদি আমরা COD যোগ না করি, তাহলে এখানেও কি পাবো না, কোণ পাবো না। এই জন্য আমাদের কি করতে হবে, যোগ করে নিতে হবে। OC এবং OD এটা যোগ করি, তাহলে এখানে আর একটা কোণ পাওয়া যাবে। এখন এই যে কোণ দুইটা আছে, এই দুইটা কোণ যোগ করলে কার দ্বিগুণ হবে, কোণ AEB এর দ্বিগুণ হবে। এখন বিশেষ নির্বাচন আমরা যেটা লিখব, ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্ত অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ABCD একটি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ। AC এবং BD কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে
কোণ AOB প্লাস কোণ COD ইকুয়াল 2 কোণ AEB, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কনের মধ্যে আমরা যে বিন্দুগুলো যোগ করলাম অঙ্কনের মধ্যে এটা আমাদেরকে লিখতে হবে। আমরা প্রথমে কি কি যোগ করলাম? OA, এরপরে OB, OC, OD, আমরা এগুলো যোগ করে নিই। এই যোগগুলো আমাদেরকে অঙ্কনের মধ্যে লিখতে হবে। এখন আমরা প্রমাণের মধ্যে আসি। প্রমাণের 1 নম্বর ধাপ, এখানে দেখো বলা আছে AOB একটা কোণ। AOB এটা যে একটা কোণ, দেখো তো এই কোণটা দেখো AOB, এই কোণের শীর্ষ বিন্দু কোথায় আছে? একটা বৃত্তের কেন্দ্রের মধ্যে আছে। যেহেতু কেন্দ্রের মধ্যে আছে অবশ্যই এই কোণটা কি কোণ হবে? কেন্দ্রস্থ কোণ। যেহেতু এখানে কেন্দ্রস্থ কোণের কথা বলা হচ্ছে অবশ্যই তাহলে কি পাবো আমরা? বৃত্তস্থ কোণ পাবো। এই আমাদেরকে বৃত্তস্থ কোণটা বের করতে হবে। তার আগে আমাদেরকে বৃত্তস্থ কোণ বের করতে গেলে আমাদের কি বের করতে হবে? একটা চাপ বের করতে হবে। তাহলে AOB এই কোণের, এই কেন্দ্রস্থ কোণের চাপ হচ্ছে কি? AB। আমরা AB যদি চাপ হয় এদিক দিয়ে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে কি একটা কি কোণ? বৃত্তস্থ কোণ। আবার এদিক দিয়ে লক্ষ্য করে দেখো এই কোণটা হচ্ছে একটা কি কোণ? বৃত্তস্থ কোণ। এখন এই যে দুইটা যে আমরা বৃত্তস্থ কোণ পাইলাম, এই বৃত্তস্থ কোণ দুইটা তাহলে কেন্দ্রস্থ যে কোণ আছে এই কোণের সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করে নিতে পারবো। এখন আমাদেরকে লিখতে হবে AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB ও কোণ ADB, এই দুটা কোণ হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। অতএব এখন আমরা এটাকে এভাবে লিখতে পারবো কোণ AOB ইকুয়াল, এখন AOB এই কোণটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এই বৃত্তস্থ কোণ আমরা কোনটাকে ধরবো? ACB, এইটাকে আমরা ধরবো। অথবা যদি আমরা ADB ধরি তবু আমরা এটাকে প্রমাণ করতে পারবো। এখন আমরা তাহলে এটাকে এভাবে লিখতে পারি 2 কোণ ACB বা কোণ AOB ইকুয়াল 2 কোণ। এখন দেখো ACB মানে হচ্ছে এই কোণটা। এখন দেখো এই কোণের পরিবর্তে আমরা এটাকে এভাবে লিখতে পারি, A থেকে শুরু না করে ECB, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে কোণ ECB, এটাকে ধরলাম সমীকরণ নাম্বার 1। 2 নম্বর ধাপের মধ্যে একইভাবে আমরা লক্ষ্য করব কোন কোণ বলা আছে? COD কোণ। COD কোণ চাপটা হলে পাচ্ছি কি চাপ? CD চাপ। CD চাপের উপরে কেন্দ্রস্থ কোণ তাহলে আমরা পাচ্ছি COD এবং বৃত্তস্থ কোণ তাহলে কি পাওয়া যাবে? এটা আমাদেরকে বের করতে হবে। আমরা যদি বৃত্তস্থ কোণ বের করতে চাই এদিক দিয়ে লক্ষ্য করো এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। আবার এদিক দিয়ে লক্ষ্য করো দেখো এটা একটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। একই চাপের উপরে বৃত্তস্থ কোণ কি হয়? পরস্পর সমান হয়। আমরা তাহলে লিখতে পারবো CD চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ CBD এবং কেন্দ্রস্থ কোণ COD, এটাকে আমরা এই পর্যন্ত লিখতে পারি। লেখার পরে আমরা লিখতে পারবো কোণ COD ইকুয়াল 2 কোণ, দেখো বৃত্তস্থ কোণ এখানে কি পাওয়া যাবে? CBD কোণ COD ইকুয়াল 2 কোণ CBD। এই ডি পর্যন্ত না এসে আমরা এটাকে লিখতে পারি CBE, এখানে পাওয়া যাবে CBE, এটাকে আমরা ধরতে পারি সমীকরণ নাম্বার 2। এখন সমীকরণ 1 নম্বর এবং 2 নম্বর আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। আমরা যদি সমীকরণ 1 এবং 2 যোগ করি তাহলে বাম পাশের গুলো বাম পাশে যোগ করতে হবে এবং ডান পাশের গুলো ডান পাশে যোগ করতে হবে। 1 যোগ 2। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে আছে কোণ AOB প্লাস এবারে 2 নম্বরে বাম পক্ষের মধ্যে আছে COD ইকুয়াল, দেখো ডান দিকে আছে কত? 2 কোণ EBC অথবা ECB প্লাস এখানে আছে 2 কোণ CBE। কোণ AOB প্লাস কোণ COD এ পর্যন্ত আমরা ঠিক রেখে এবার ডান দিকে আমরা 2 কমন নিতে পারি।
2 যদি কমন নেই তাহলে পাওয়া যাবে কোণ ইসিবি প্লাস কোণ সিবিই, কোণ এওবি প্লাস কোণ সিওডি, এটা ঠিক রেখে ডান দিকে এখন লক্ষ্য করে দেখো ইসিবি। এখন আমাদেরকে বহিস্থ কোণ বের করতে হবে। এখানে বলা আছে ইসিবি, ইসিবি দেখো এটা একটা কোণ। এরপরে বলা আছে সিবিই, সিবিই এটা একটা কোণ। এখন এই যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণেই একটা ত্রিভুজের মধ্যে আছে, সে ত্রিভুজ হচ্ছে সিবিই। তাহলে সিবিই যদি এটা কোণ হয় আমাদেরকে নিয়ে আসতে হবে এইবি। এখন দেখো এইবি এই কোণটা তাহলে অবশ্যই বিইসি এই ত্রিভুজের কি বহিস্থ কোণ। এখন এটা যদি বহিস্থ কোণ হয়, আমরা জানি বহিস্থ কোণ কার সমান? বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই কোণটার যদি বহিস্থ হয় তাহলে এই কোণটা কার সমান হবে? এই কোণ আর এই কোণের সমষ্টির সমান হবে। এখানে কোণ হচ্ছে ইবিসি আর হচ্ছে বিসিই, অর্থাৎ এই কোণ দুইটা। তাহলে এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কোণ এইবি। এখানে আমরা লিখতে পারি কোণ এইবি। তাহলে সাইড নোট কি লিখবা? আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ কার সমান? বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা আমরা এভাবে আমরা প্রমাণিত লিখব।